আসুন আমরা এই ঢাকা শহর আমাদের, এই ঢাকা শহর আমি যদি বদলাতে চাই তাহলে আমাকে বদলাতে হবে। ৭৫টি ওয়ার্ড, ১০টি প্রশাসনিক অঞ্চল, পুরান ঢাকা সহ ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। নগর থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। শুরুতেই আমি জানতে চাইব যে সম্প্রতি ঘটেছে এমন কোনো বিষয় আছে যেটি আপনার মাথা থেকে আসলে সরছে না? আসলে ঢাকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিনিয়তই মানে চিন্তাটা যে কখন ঢাকায় কোথায় কি ঘটছে। বিশেষ করে বৃষ্টি যখন হয় অপেক্ষা করি যে বৃষ্টির জলাবদ্ধতা হবে কিনা। আবার যখন আজকে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সময়টা আসছে তখন আগে থেকেই ভাবছি যে এটার প্রভাবটা কতটুকু কমাতে সক্ষম হব। অর্থাৎ সার্বক্ষণিকই একটা, কারণ নগর মানে সিটি কর্পোরেশনের দায়িত্বটা একটা সার্বক্ষণিক দায়িত্ব, জনগণের সকল সেবা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। এবং এখানে মানে ধন্যবাদ পাওয়ার চেয়ে সমালোচনার সম্ভাবনাটা সবচেয়ে ভিন্নমত পাওয়ার বেশি থাকে আর কি। তো সেই সমালোচনার মধ্য দিয়ে আমি দেখেছি, অন্তত আমি, যে দায়িত্ব নেওয়ার পরে অনেকের মধ্যে একটা পজিটিভ সমালোচনাও তো থাকবেই, কিন্তু সমালোচনার মধ্যে যে এটাকে সমালোচনা আমি করলাম, এটাকে সংশোধন করা, এটাকে পরিবর্তন করা, সেই সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য এবং সেই রকম সেটাকে আমি ওয়েলকাম করি। তো এই কারণে বলবো যে আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ আমার সেইভাবেই কাটছে। আপনার এই সমালোচনার সিটি কর্পোরেশনটি কোন বিষয় দিয়ে সবচেয়ে বেশি পরিচিত? সমালোচনা তো বর্জনীয় সমালোচনা আছেই। তার মধ্যে মশা নিয়ে প্রথম আমি দায়িত্ব যখন নেই তখন মশার অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই সময় তো এটা সমালোচনা ছিলই এবং সেটাকে কাটিয়ে উঠতে অনেকটা সক্ষম হয়েছি। তার মধ্যে তো বললাম আমি যে আজকে জলবদ্ধতার একটা ব্যাপার থাকে, তবে মেইন বিষয়টাই থাকে মানে বর্জ্য, পরিষ্কার পরিচ্ছন্নতাটা, এটা নিয়ে সবচেয়ে বেশি থাকে। যদিও আমি এটা মনে করি যে যে কোনো বিষয়, এটা বলি জলবদ্ধতার, হ্যাঁ অনেকটা দায়িত্ব সিটি কর্পোরেশনের বা সরকারের, কিন্তু মশা এবং বর্জ্য এই দুইটা কিন্তু সমান সমান দায়িত্ব নাগরিক এবং সিটি কর্পোরেশনের। আজকে দেখেন যে বলতে আমার দ্বিধা নেই, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনি ঢাকা শহরে যদি ঘুরেন তাহলে দেখবেন যে পরিষ্কার ঢাকা। এরপর থেকে যখনই লোকজন শহরে নামা শুরু হয়, বাড়া শুরু হয়, তারপরে দেখবে যে 9টা 10টা 11টা 12টা, চেহারা তারপরে চেঞ্জ। মানে ঢাকা আবর্জনা বা ময়লায় অনেকটা ভরে গেছে। তাই এই জন্যই বলো এটা রিলেটেড। যদি জনগণ সচেতন হয়, যত্রতত্র ময়লা না ফেলে, যখন তখন ময়লা না ফেলে, এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও যদি তার দায়িত্বে অবহেলা না করে, তাহলে আমি মনে করি এটা সম্ভব সুন্দর শহর গড়ে তোলা। এই সম্ভবের জায়গা থেকে সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতে চাই, কি ধরনের সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। আমি আমি সম্ভাবনার মানুষ, আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে সম্ভব না কেন। আমরা এই দেশটা স্বাধীন করেছি, কেউ ভাবে নাই যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা খালি হাতে যখন যুদ্ধের কথা বলি তখন তো খালি হাত, তাই না? সেই অবস্থা থেকে আমরা সাহস করে নেমেছি এবং একসময় আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কাজে আমি বিশ্বাস করি, আমি যেটা বলি এখনও ওপেন আমি মিটিংয়েও বলি যে যদি 2 বছর আমি সময় পাই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জনগণের সহযোগিতা নিয়ে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। সেটার জন্য ওই যে বললাম যে এটা 50-50, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। আজকে এখানে যদি কম হয়ে যায় তাহলে সেটা ঘাটতি থাকবে, আর না হলে 100% হলে ইনশাআল্লাহ আমরা সফল হব। মাননীয় প্রশাসক মহোদয়, আমি যদি কয়েকটি সম্ভাবনা যদি একটু নাম ধরে জানতে চাই যে আপনার এই সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণের মধ্যে কি কি ধরনের সম্ভাবনা আছে, যেটি নাম ধরে আমাদেরকে বলবেন? নাম ধরে ধরেন, যেটা আমি বললাম যে বর্জ্য ব্যবস্থাপনায় সম্ভব, বর্জ্য ব্যবস্থাপনা সব, এবং পানির যেটা আজকে পানি যে হয়ে যায়, জমাট হয়ে যায় বা বৃষ্টি হলে, যেটা যদিও কঠিন,
কিন্তু তারপরও এটাও সম্ভব। আজকে মশাকে আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব। জনগণের যে সমস্ত মানে সুযোগ সুবিধাগুলো দরকার, সুযোগ সুবিধাগুলো আজকে নাগরিকত্ব সার্টিফিকেট নিতে অনেক সময় শুনি যে ঝঞ্ঝাট হয়, সময় লাগে, বা ট্যাক্সের ব্যাপার, বা আজকে ট্রেড লাইসেন্সের ব্যাপার। অর্থাৎ এই যে কিছু কিছু কাজ আছে যেগুলো আজকের স্ট্রিট লাইট দরকার, এগুলো অবশ্যই সম্ভব। সম্ভব হবে না কেন? অবশ্যই সম্ভব। আপনি যেহেতু নির্বাচিত সংসদ সদস্য না, আপনি সরকার আপনাকে প্রশাসক বানিয়েছে। সেই জায়গা থেকে কিছু ভিন্ন মত কি আপনি শুনতে পান যে যেহেতু সরকার আপনাকে প্রশাসক বানিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি প্রশাসকের দায়িত্ব নেয়ার আগে কেমন ছিলেন এবং দায়িত্ব নেয়ার পরের আপনার অবস্থানটা কেমন? না শোন, ভিন্ন মত তো থাকবেই, কিন্তু এখানে ভিন্ন মতের চেয়ে বিষয়টা হলো যে আজকে সরকার, তার একটা ম্যানিফেস্টো আছে, তার ইলেকশনের তার একটা ম্যানিফেস্টো ছিল, তাই না? আজকে 31 দফা বিএনপির একটা কমিটমেন্ট আছে টু দ্য পিপল। কাজে এটাকে যদি বাস্তবায়ন করতে হয় এবং জনগণের সামনে যদি এটা তুলে ধরতে হয়, তাহলে ঢাকা শহর তো একটা মূল জায়গা। কাজে সেই ঢাকা শহর দেখেন আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগের ঢাকা বা আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ তো এক না। তো এই কারণে এটা যদি আমাকে পরিবর্তন করতে হয়, তাহলে তো সেটা দলের লোকই লাগবে। অর্থাৎ আমার মতো সালামকেই দায়িত্ব দিতে হবে, বা আমার মতো আরেকজনকেই দায়িত্ব দিতে হবে। তাছাড়া অন্য কাউকে দিলে তো আর সেই দায়িত্বটা পালন হবে না। যেটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্যে সময় দেখেন, আজকে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সিটি কর্পোরেশনটাকে একেবারে বসায় দিচ্ছিল। এটা মানে অথর্ব বানিয়ে দিয়েছিল, যেটা কোনো কাজই করছিল না। আজকে সেইখান থেকে আবার একটা সচল সিটি কর্পোরেশনকে বের করে আনাটাই তো আমার জন্য অনেক কষ্ট হয়েছে। এবং একটি চ্যালেঞ্জ নিয়ে আপনি কাজ করছেন। অবশ্যই। আপনি দায়িত্ব নেয়ার পরে আর দায়িত্ব নেয়ার আগে যখন আপনি মানুষের কাছে যাচ্ছিলেন, এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন যে আগে মানুষ আপনার কাছ থেকে কি চাইতো এবং এখন কি চাচ্ছে? না, স্বাভাবিক, তারা তো আশা করবে যে তাদের যে সমস্ত চাওয়া পাওয়া আছে সেগুলো যাতে ফুলফিল করা যায়, সেটা তো তারা আশা করবেই। এবং এবং সব কিছু, সব আশাই যে কয়েক মাসের মধ্যেই সমাধান হবে, সেটাও আবার ঠিক না। এটা যা স্বাভাবিক হয়, কিছু মানুষ বুঝবে, আবার কিছু মানুষ হয়তো না বুঝেও বুঝার বারবার করবে। মানে কিছু তো থাকবেই, সমালোচনাও থাকবে, আলোচনাও থাকবে, সমর্থনও থাকবে। এর মধ্যে দিয়েই এগুতে হবে। আর এর মধ্যে দিয়ে যদি আমি সেরকম কিছু কাজ করতে পারি, তাহলে অবশ্যই তারা সমর্থন করবে। ৫ মাস হলো সরকার দায়িত্ব নিছে, আপনার বিএনপি সরকার। এই ৫ মাসে উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো উন্নয়নের কিছু বলবেন যেটি আপনার শহরে হয়েছে? সবচেয়ে বড় কথা দেখেন, সরকার যখন দায়িত্ব নেয়, বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা খুবই খারাপ ছিল। আদার্স যে রাজনৈতিক অবস্থা বলি, সমস্ত সামগ্রিক দেশের যে অবস্থা বলি, সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা ছিল। এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটা প্রভাব চলে আসলো, যেটা সারা পৃথিবীর অর্থনীতিতে একটা বিশাল একটা প্রভাব বিস্তার করেছে। তো সেই জায়গায় আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কমিটমেন্ট করেছিলেন নির্বাচনের আগেই তিনি কিন্তু আস্তে আস্তে সেই সমস্ত কমিটমেন্টগুলো একের পর এক ফুলফিল করার চেষ্টা শুরু করেছেন। এটা কিন্তু একটা বিশাল সাহসের ব্যাপার। তিনি যখন এই পদক্ষেপটা নেন, বিরোধী দলে অনেকেই বলেছেন, প্রকাশ্যেই বলেছেন যে উনি এগুলো বলছেন বা করবেন বলতেছেন, টাকা পাবেন কোথায়? কিন্তু উনি কিন্তু এটাতে পিছিয়ে যান নাই। উনি কিন্তু এটাতে কারণ উনি মনে করেন ওনার বাবার মতো বা ওনার মার মতো যে ওনারা দুজনই সফল মানুষ ছিল রাষ্ট্র পরিচালনায়। তার পদাঙ্ক অনুসরণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। কাজে তিনি জানেন, যদি দুর্নীতিটাকে বন্ধ করা যায়, যদি আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করা যায়, যদি রাজনীতিটাকে সঠিকভাবে আনা যায়, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। আর এর মধ্যে দিয়ে সবচেয়ে তিনি প্রথমেই যেগুলো চেষ্টা করছেন, যে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের চাহিদা পূরণ করার জন্য, গরিব মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্য, এবং সেগুলো কিন্তু তিনি করে যাচ্ছেন। আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে যদি বড়, বড় কয়েকটি সমস্যার কথা আবারও জিজ্ঞেস করি, কি ধরনের সমস্যা বলবেন? ইতিমধ্যে আপনি যেগুলা ফেস করছেন এবং যেগুলা আ সামলাতে আসলে চ্যালেঞ্জ ফেস করছেন আপনি? এটার মধ্যে যেটা বললাম যে বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা আধুনিক করার জন্য চেষ্টা করছি। কারণ যে বর্জ্য ব্যবস্থাপনাটাই সম্পূর্ণ আসলে মানে
মানে একটা ভালো অবস্থায় আছে বলে আমি মনে করি না। কারণ বিদেশের মতো আজকে এই বর্জ্যটাকে যদি আমরা যেগুলো রিসাইক্লিং করার সেগুলো যদি আমরা আলাদা করতে পারি, যেগুলো দাহ পচনশীল সেগুলোকে যদি আলাদা করতে পারি, এবং আমরা ইতিমধ্যেই এটা কোরিয়ান পার্টির সাথে অলরেডি আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে আমরা এটাকে রিসাইকেল করে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, পাশাপাশি মানে মানে আমাদের অন্যান্য আরও আনুষঙ্গিক কিছু এটা থেকে বের হয়ে আসবে, সেগুলো আমরা বের করে যাতে রাষ্ট্রের উন্নয়ন কাজে সেগুলো ব্যয় করতে পারি, সেগুলো বের হয়ে আসবে। আমরা গ্যাস পাবো এখান থেকে, আমরা এখান থেকে আরও অনেক কিছুই পাবো। এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে অন্তত এই যে আমাদের যে আজকের অপরিচ্ছন্ন শহর, এটা থেকে একটা অন্তত আমরা হয়তো বের হয়ে আসতে পারবো। আরেকটা যেটা সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে শহরের মানুষকে জলবদ্ধতা থেকে উদ্ধার করা। এই জলবদ্ধতা থেকে উদ্ধার করা, এটা আপনার পানিটাকে সোজা আমাকে হয় বুড়িগঙ্গায় নিয়ে যেতে হবে, নাহলে শীতলক্ষ্যায় নিতে হবে। এটার জন্য যে ওয়ে আউট ঠিক করা দরকার, এগুলো কিন্তু আজকে নাই। আজকে দেখেন একটু বৃষ্টি হলেই আজকে ধানমন্ডি বা নিউ মার্কেটের এই জায়গাটা একেবারে তলিয়ে যায়। আগে এই জায়গার পানিগুলো নিষ্কাশনের একটা ওয়ে ছিল বিজিবির ভিতর দিয়ে, বিডিআরের ভিতর দিয়ে একটা নিষ্কাশন ছিল। বিজিবির ওই ঘটনার পর থেকে সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে সেই পানিগুলো আমরা এখান থেকে সরাতে পারছি না। এই জন্য আজকে এই সমস্ত পানিগুলোকে সরানোর জন্য আমরা কয়েকটা ওয়ে আউট করার চেষ্টা করছি, যেগুলো অন্তত একেবারে এদিক দিয়ে বুড়িগঙ্গা, ওদিক দিয়ে শীতলক্ষ্যায় আমরা নিতে পারবো। সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। তো সেটা তো আর এই 2-3 মাস বা এই বছরই সম্ভব না, সেটা আর নেক্সট ইয়ারে হয়তো কিছুটা বেনিফিট পাওয়া যাবে। তো এটা দরকার। আর আরেকটা হলো যে নগরের মানে সমন্বিত, আজকে দেখছেন যে ট্রাফিক সিস্টেমটা আমরা এখানে নতুন আধুনিকায়ন করার চেষ্টা করছে আজকে প্রধানমন্ত্রী। পাশাপাশি ঢাকা শহরের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো হকার, আরেকটা হলো রিক্সা। মনে করেন ঢাকা শহরে বাংলাদেশ থেকে যে কোনো আজকে আসলো কালকেই একটা রিক্সা নিয়ে নেমে গেল, অত কোনো কন্ট্রোল নাই। আজকে আসলো কালকেই একটা ভ্যান নিয়ে নেমে গেল। এবং এতে দেখা যাচ্ছে যে রাস্তার ধরো ব্যাটারি চালিত, হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা যেগুলো দেখেন সবচেয়ে বড় যে 5ই আগস্টের পরে এই প্রভাবটা পুরোপুরি আসছে। তো এগুলো আসার কারণে এখন অনেক জায়গায় কিন্তু ঢাকা শহর একেবারে অচলের মতো অবস্থা। আমি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা কিছুটা চেষ্টা করেছিলাম হকারকে একটা নিয়ন্ত্রণে আনার, পরিবহনকে একটা নিয়ন্ত্রণে আনার। তো এটা একটু সময় লাগছে আমাদের, কিন্তু ইনশাল্লাহ এটা আমরা করে ফেলবো। ধন্যবাদ মাননীয় প্রশাসক মহোদয়। আপনি যে সমস্যার কথাগুলো বললেন, এটি তো আসলে আজকের সমস্যা না, এটি দীর্ঘদিন মানুষ শুনছে, সমস্যা। বলছে। আসলে গ্যাপটা কোথায়? এই সমস্যাগুলা মানে একেবারে নির্মূল কেন হয় না? এখানে কি আসলে সদিচ্ছার অভাব, না টাকার অভাব, না পরিকল্পনার অভাব? না, এটা পরিকল্পনার অভাব, আরেকটা হলো যে জনসচেতনতার অভাব, এবং আমাদের যারা আছি আমাদের কমিটমেন্টের অভাব। অর্থাৎ আজকে যদি আমরা সেই জিনিসগুলো আমরা নিজেরা নিয়ে আসতে পারি, অর্থাৎ রাস্তাটা যান চলাচলের জন্য থাকবে, এটা পরিষ্কার। আজকে আমি হকার একদিক দিয়ে তুলে দিলাম, আবার 2 দিন পর আইসা বসে গেল, এটা তো হতে পারে না। কিন্তু পাশাপাশি আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক মানবিক। উনি চিন্তা করেন যে এই লোকগুলো তো দেশেরই মানুষ, তারা তো বাধ্য হয়ে আজকে হকারের জন্য এখানে নেমে বসছে, কাজে এদেরকেও তো কোথাও না কোথাও ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেটা উনি চিন্তা করে। এই কারণে আমরা তুলে দেওয়ার পরে আবার উনি বলছেন যে না, তুলে দেওয়া না, এটাকে একটা সিস্টেমের মধ্যে কীভাবে আনা যায় সেটার জন্য আপনারা চেষ্টা করেন। তা আমরা চেষ্টা করছি যে এটার জন্য আমরা ঢাকা শহরে নাইট মার্কেট করার জন্য চেষ্টা করছি, আমরা হলিডে মার্কেট করার জন্য চেষ্টা করছি। আর এইগুলো আরেকটা কিছু কিছু জায়গায় যদি সম্ভব হয় যে রাস্তাগুলো কম ব্যবহার হয় সেখানে তাদেরকে দেয়া যায় কিনা, সেগুলো আমরা চেষ্টা করছি। এবং এই ব্যাপারে, এবং আরেকটা হলো যেটা টোটাল নিয়ন্ত্রণে আনার জন্য আজকে হকার সিস্টেমটাকে আমরা চেষ্টা করছি যে রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্টার্ড মাস্ট বি রেজিস্টার্ড, মানে সিটি কর্পোরেশনের সাথে রেজিস্ট্রেশন থাকবে, নাম্বার প্লেট থাকবে, তাদের আমরা আইডি দিব, এগুলোর জন্য তাদেরকে একটা ফিস দিতে হবে। অর্থাৎ টোটাল এটাকে নিয়ন্ত্রণে আনলে কালকে আসলো আবার কালকে নতুন করে হকার হয়ে গেল, যাতে সেটা
না হতে পারে। সেম হয়তো রিক্সার ব্যাপারেও আমাদের একটা পরিকল্পনা আছে। আগে যে মানে চালিত মানুষ চালিত রিক্সা সেটা তো ঠিকই আছে, কিন্তু যেগুলো ব্যাটারি চালিত যেগুলো আসছে এগুলো আজকে ঢাকা শহরের মানে এমন অবস্থা করছে যে মানুষ ভয় পায় রীতিমতো। কাজে এটাকেও আমরা এই সিস্টেমের রিক্সাটাকে রাখবো কিনা, এটা মডেল চেঞ্জ করবো কিনা, তারপর যদি রাখিও আমরা এটার মধ্যে যে আমরা কিছু নিয়ম কানুন আমরা করে দেব, যে ইচ্ছা করলেই কেরানীগঞ্জের রিক্সা ঢাকা শহরে আসতে পারবে না, ইচ্ছা করলেই উত্তর মহানগরীর রিক্সা দক্ষিণে আসতে পারবে না, ইচ্ছা করলেই আজকে ধানমন্ডির রিক্সা আজকে ড্যামরা যেতে পারবে না। অর্থাৎ আমরা এই ধরনের কিছু কিছু সিস্টেম করে দেব যাতে ওই সমস্ত এলাকার জন্য আবার দরকার হলে আমরা কালার ভাগ করে দেব, এই কালারটা এখানে চলবে, এই কালারটা এখানে চলবে না। যেমনটা সিএনজির ক্ষেত্রে সিএনজির ক্ষেত্রেও সম্ভব, রিক্সার ক্ষেত্রে সম্ভব, সেগুলো আমরা করে দেব। এবং হকারদের বেলায়ও তাই, যে আপনি নিউ মার্কেটের জন্য একটা হকার আমার ঠিক করলাম আমরা, কিন্তু সেই ইচ্ছা করলে সদরঘাটে যে হকারি করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা চাই একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে, কারণ সারা পৃথিবীতেই কিন্তু আপনার হকার আছে, তাদের সিস্টেম আছে, নাইট মার্কেট আছে, আজকে হলিডে মার্কেট আছে। কাজে আমাদের এখানে এদেরকে আমরা সেই সিস্টেমে নিয়ে যাব। এটা কি আপনার পরিকল্পনার মধ্যে নাকি অলরেডি বাস্তবায়নের পথে এগোচ্ছে? না, এটা অলরেডি আমরা পরিকল্পনা করেছি এবং আমাদের মন্ত্রণালয়ে এই ব্যাপারে আমরা লিখেছি। মন্ত্রণালয় থেকে যা এটা পরিকল্পনা যখন আমাদেরকে অ্যাপ্রুভ করে পাঠাবে, তারপর আমরা এক্সিকিউশনে যাব। সেই জায়গা থেকে যদি জানতে চাই যে আপনার এই সিটি কর্পোরেশনের মধ্যে আসলে পিছিয়ে পড়া কারা, মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা সবচেয়ে বেশি, এই রিক্সা চালক বা হকার ওনারা, নাকি এদের বাইরে আরো কেউ আছে? না, এইখানে তো ধরেন ঢাকা শহর, তো ঢাকা শহর মানুষ যে কোনো জায়গায়, আজকে মনে করি যে বন্যা, এখন বন্যা যখন একটা ক্ষতিগ্রস্ত হয়, একটা সিলেট হাওরের মানুষ দেখা যায় যে কোনো না কোনোভাবে অনেক সময় চেষ্টা করে ঢাকা শহরে যদি আমি যাই সেখানে আমি ভিক্ষা করেও চলতে পারবো। কাজে এই যে এই মানুষগুলো যখন ঢাকা শহরে চলে আসে এবং চলে আসার এই ঢাকা শহরে যে চলে আসতেছে সে কিন্তু ট্যাক্স দিচ্ছে না, সে কিন্তু কিন্তু নাগরিক, সে সকল সুযোগ সুবিধা কিন্তু সে ভোগ করছে, সে বিদ্যুৎ ব্যবহার করছে, সে যে কোনোভাবেই হোক এইখানকার রাস্তা আদার সব কিছু সে সুযোগ ব্যবহার সুবিধা করছে, সব সুযোগ ব্যবহার করছে। সুবিধা, সে পানি ব্যবহার করছে, সব করছে। কিন্তু আমার এইখানকার যে সিটির যে নাগরিক, সে যেটা আমাকে পে করছে সে কিন্তু আজকে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ সে কিন্তু সমান সেইটা আজকে পাচ্ছে না। এই কারণে এই ব্যাপারটা আমরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে এটার মধ্যে একটা, অর্থাৎ সিটিতে আসবে কারা আসবে, সবাই যদি চলে আসে তাহলে তো হবে না। কাজে প্যারালাল যদি আজকে বিভাগীয় শহরগুলোকেও ডেভেলপ করা যায় এবং সেখানেও যদি তাদের কাজের সুযোগ সুবিধা বাড়ানো যায়, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে হয়তো ঢাকার প্রেশারটা আস্তে আস্তে কমে আসবে। কমে যাবে। ধন্যবাদ। আমরা একটি প্রতিবেদন দেখেছিলাম যে গত ফেব্রুয়ারিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাস দিতে ঋণ করতে হয়েছে সরকারের। সেই জায়গাটি এখন আপনি কিভাবে কাটিয়ে উঠছেন? সিটি কর্পোরেশন বলছেন? হ্যাঁ, সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতন গত ফেব্রুয়ারির। না, সেটা হ্যাঁ, সেটা তো যখন ওই যে আমি বললাম যে আমি দায়িত্ব নেওয়ার পরে আসলে মানে আমার রেভিনিউ ইনকাম একেবারেই ছিল না, একেবারেই কম ছিল। আবার লোন ছিল অনেক, প্রায় ১৪০০ কোটি কোটি টাকার টাকার মতো। উপরে। হ্যাঁ। তারপরে দেখেন সব এমন সব টেন্ডার টেন্ডার সব করে গেছিল, অ্যাডভান্স অনেক বিল দিয়ে চলে গেছিল। অর্থাৎ এমন একটা ক্রাইসিসের মধ্যে তখন ২৫ কোটি টাকার উপরে লাগে আমার শুধু বেতন। এই টাকাটাই রেভিনিউ সাইড থেকে আমার দেওয়াটা খুব টাফ ছিল। তো ইনশাল্লাহ যেটা আমি বলতে পারি যে আমি আসার পরে অন্তত রেভিনিউতে আমি অনেকটা কাভার করার চেষ্টা করেছি এবং অনেকটা হয়েছে, যেটা আমার ইসের দিক দিয়ে, ট্যাক্সের দিক দিয়ে, আদার্স দিক দিয়ে যে রেভিনিউটা আসছে, এটা গত মানে প্রায় ২৫-৩০ বছরও আসে নাই। আমি আসার পরে এই জুনের মধ্যে যতটুকু আমি কালেকশন করতে সক্ষম হয়েছে। একই সাথে খাল দখল নিয়ে আপনি কিছু বলেছেন যে প্রায় ২৯টা খাল দখল এবং সেটি উদ্ধারের তৎপরতা চলছে। এগুলো তো ধরেন আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। যখন স্বাভাবিকভাবে আজকে যে খালগুলো সব বন্ধ হয়ে গেছে, এই যে আপনার বৃষ্টির পানি যেগুলো বললাম, যে পানিটা ঢাকা শহর থেকে নেমে যাবে, নেমে যেয়ে তো খালে যাবে, খালের পরে নদীতে যাবে। আজকে সেই খালগুলো বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়, বন্ধ হয়ে গেছে। তা আমি অন্তত আসার পরে খালগুলোকে পরিষ্কার করেছি, কিন্তু পরে আমি দেখলাম পরিষ্কার করলে হবে না, এগুলোকে খনন করতে হবে। খনন করা ছাড়া
হবে না। আর এগুলো দেখা যায় আমাদের ওই যে বললাম জনসচেতনতা দরকার। একদিক দিয়ে খাল আমরা পরিষ্কার করে আসলাম, ১ সপ্তাহের মধ্যে আবার পূর্বের অবস্থা হয়ে যায়। অর্থাৎ পলিথিন সহ ময়লা আবর্জনা ফেলে আশেপাশে বাড়িঘর যারা আছে সেটাকে আবার সেই পর্যায়ে নিয়ে যায়। প্রত্যেকটা খালের উপরে অবৈধ দোকান, ব্যবসা বাণিজ্য যেগুলো আছে তারাও সেগুলোকে করে। অর্থাৎ এটাকে আমরা চেষ্টা করছি যদি এটা সত্যিকার অর্থে আমরা করতে পারি, তাহলে খালগুলোকে যদি খনন করা সম্ভব হয় এবং খালগুলোর সাথে যেটা পানি নিষ্কাশনের আমি ঢাকা শহর থেকে যদি ওয়েগুলো বের করে নিয়ে আসতে পারি এবং তাই সেটা যদি নদীতে চলে যায় তাহলে আমাদের এই প্রতিবন্ধকতা থাকবে না। পাশাপাশি এই খালগুলোকে একটু যদি সম্ভব হয় আর কি, আধুনিক করলে তো অনেক সময় যদি এটার মধ্যে নৌকাও চালাইতে পারলে তো আরও ভালো হতো, কিন্তু সেটা এই মুহূর্তে হয়তো স্বপ্ন মনে হবে। কিন্তু আমি বলছি ঢাকা শহরটাকে যদি সুন্দর করতে হয়, সচল করতে হয়, ভালো করতে হয়, তাহলে চেষ্টা করতে হবে যে খালগুলোকে আবার কিভাবে আমি নৌকা চালাতে পারি। কথার মধ্যে যদি কথাটা আসছে, হ্যাঁ, আসলে চ্যালেঞ্জটা কোথায়? কেন যদি কথাটা চ্যালেঞ্জ আসছে? ওই জায়গায় বললাম যে জনসচেতনতা প্রথম দরকার, হুম, হুম। এটা দরকার। আরেকটা হলো যে আমাদের আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যেটা দেখেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা করেছিলেন, যে আমরা সামার হাউ প্রতিবেশীতে আমরা পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের পানির যে সমস্যাটা, সেই পানির সমস্যাটা আমাদেরকেই সমাধান করতে হবে। সে সময় তিনি খাল খনন করেছে। এই যে আজকে বর্ষার সিজন আসতেছে, আজকে এই বর্ষার সময় এই পানিগুলোকে যদি আমি ধারণ করতে পারি, আমার যদি খালগুলো যদি সচল থাকে, আমার যদি পুকুরগুলি থাকে, বা আমি আরোভাবে যদি মনে করেন আমি হল্যান্ড গিয়েছি, সেখানে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ প্রতি বৎসর তাদের হতো। তাদের বন্যায় তাদেরকে ফেস করতে হতো। তারা সমুদ্র সীমার চেয়ে নিচে। কিন্তু দেখা যাইতেছে এখন তারা ওই যে পানিটা যে আসে এমনভাবে তারা ধারণ করে যে তারা আর বন্যা ফেস করতে হয় না। তা আমরাও যদি সেইভাবে আমাদের খাল বিলগুলোকে সেভাবে যদি আমাদের নাব্যতা বাড়াতে পারি, নদীগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে রক্ষা করতে পারি, তাহলে দেখা যাবে আমরা আমাদের আর বন্যার সময় বরঞ্চ সেই পানিগুলোকে আমরা ধরে রাখতে পারবো। আজকে যে বৃষ্টি হচ্ছে দেখেন, এই বৃষ্টির পানিটা যদি আমরা ধরে রাখতে পারি, এটা কিন্তু আজকে পাচ্ছি না। আজকে ঢাকা শহর কংক্রিটের শহর হয়ে গেছে। আজকে ঢাকা শহরে কোথাও খুব কম জায়গা আছে যে বৃষ্টির পানিটাও মাটি চুয়ে যে আজকে নিচে যাবে, কত পার্সেন্ট আজকে জায়গা আছে। আজকে ঢাকা শহরের মানে পানির স্তর অনেক নিচে চলে গেছে, যেটা আমাদের জন্য একটা ভয়াবহ চিন্তার ব্যাপার। মাঝে মাঝে ভূমিকম্প আমাদেরকে নক করছে। খোদা না করুক যদি কখনো এটা আরও একটু বড় হয়, তখন কিন্তু আমরা খুব রিস্কের মধ্যে আছি। কাজে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমষ্টিগতভাবে চিন্তা করা দরকার। এই পানিটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, বৃষ্টির পানিটাকে কিভাবে আমরা ধরে রাখতে পারি এবং এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। এটা বিদেশেও যেমন আছে অনেক জায়গায়, যে বৃষ্টির পানিটাকে তারা ধারণ করে রাখে এবং ওই সময় যদি ছাড়তে হয় পরে ছাড়বে তারা। কারণ প্রথমে যে ড্রেনেজ সিস্টেম তো আপনাকে এটা কাভার করে না, এই কারণে তো পানিটা উপরে চলে আসে। তো কাজে বৃষ্টির পানিটা যদি ধারণ করে রাখা যায় 1 থেকে 2 দিন বা 5 দিন বা 1 মাস, তাহলে এটা আমি ব্যবহার কার্যেও ব্যবহার করতে পারি, বা এটাকে যাতে আমার বন্যা না হয় সেদিকেও আমি কিন্তু এটাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ আমাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছে, দর্শক কিন্তু প্রশ্নটা আপনার দিকে ছুড়ে দিচ্ছে যে আপনি তো এখন মাননীয় প্রশাসক। তাহলে এগুলা কেন হচ্ছে না, বা এই ধরনের মানে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা করার জন্য, বা মানুষ আশা করতে পারে কিনা যে আগামী ৩ বছর বা ৬ মাসের মধ্যে এগুলা সম্ভব? না, মানুষ কিন্তু আশা করতে পারে, করতে পারে এই জন্যই যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একজন ক্রিয়েটিভ মানুষ, আশাবাদী মানুষ। তিনি কিন্তু প্রথমেই বলেছে আই হ্যাভ এ প্ল্যান। এইটাও কিন্তু ওনার একটা প্ল্যান। উনি দেখেন মানে প্রায় ১৫ দিন অন্তর অন্তর আমাদেরকে নিয়ে বসেন, যেটা ঢাকার শহরের সবচেয়ে বড় সমস্যা। যে মনে করেন আজকে ওয়াসা বলেন, ইলেকট্রিসিটি বলেন, আজকে রাজউক বলেন, সিটি কর্পোরেশন বলেন, এক একটা যারা ওয়ার্কিং যে সমস্ত পার্টনার আছে, আজ উনি কিন্তু সবাইকে নিয়ে বসতেছেন যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে এবং এগুলোকে সমন্বিত করে তিনি চেষ্টা করছেন আমাদের যে এই কাজটা কেন হইলো না, কেন আজকে পানিটা জমে থাকলো, এটার জন্য কি করা দরকার। অর্থাৎ এই ধরনের যদি আজকে সরকার প্রধান থাকে, তাহলে তো আমি আশাবাদী যে এই ধরনের অবশ্যই, যে আজকে দেখেন পরিবেশ নিয়ে উনি গতকালকে আমাদের সাথে বসলেন, যে পরিবেশ নিয়ে বসছেন, যে পরিবেশে আজকে
কেন আজকে এই অবস্থা হচ্ছে, আজকে ইটের ভাটার যে সারা দেশে যে একটা প্রবলেম করতেছে, এই প্রবলেমটা থেকে কিভাবে আমি ওই অন্য ইটের দিকে আমি যেতে পারি, সেটা কিভাবে করা যায়। পাশাপাশি আজকে এই পলিথিন কীভাবে কমানো যায়, বা কমানোর পাশাপাশি আমি পলিথিনকে রিসাইক্লিং করে আমি ওইটা থেকে অন্য পদার্থ কীভাবে বের করতে পারি। অর্থাৎ এই যে পরিকল্পনা, এই চেষ্টা, এই চিন্তাগুলো ওনার মধ্যে কিন্তু আছে। কাজে এর জন্য আমি আশাবাদী যে আমাদের অবশ্যই সামনে ভবিষ্যৎ সুন্দর হবে। আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা এই যে প্রশাসনিক বা এই যে যে সমস্ত অন্য যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, এই সমন্বয়গুলো আপনারা কিভাবে করছেন? ওই যে সমন্বয়, এখন তো আগে তো সমন্বয়হীনতার কারণেই কিন্তু ক্ষতি হয়েছে, কিন্তু এখন যেটা বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং সে আজকে বলে সেই দিয়েছে। সমন্বয়ের হুম, দায়িত্বটা পালন করছেন। এই জন্য আমাদের অনেকটা সুবিধা হচ্ছে। আমরা ওইখানে তুলে ধরতেছি যে আজকে রাজুক এই কাজটা করা দরকার, বা রাজুক হয়তো বলছে সিটি কর্পোরেশন এই কাজটা করতেছে না, বা ওই জায়গায় আসতেছে যে ওয়াসার এই সহযোগিতাটা যদি আমি পাই তাহলে আমি এই কাজটা ভালোভাবে করতে পারি। আপনারা দেখেন, যেমন আজকের আমার ধানমন্ডি যে লেক, এই লেক এখন কে এটাকে রক্ষণাবেক্ষণ করবে? রাজুক করবে না আমি করব, সিটি কর্পোরেশন করবে? আগে একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, উনি পরিষ্কার করে দিচ্ছেন যে না, ঠিক আছে, এটা সিটি কর্পোরেশন করবে। অর্থাৎ এইগুলো যেমন আজকে গুলশান বনানীর যে লেক, আজকে এই লেকটা কে রক্ষণাবেক্ষণ করবে? এটা দেখা গেছে রাজুক, ওকে ঠিক আছে, রাজুক করবে, সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। অর্থাৎ এই যে সমন্বয় করা, আজকে আজকে দেখেন যে ওয়াসার পিটগুলো দেয়া আছে, যে আজকে আবর্জনা বা আজকে মলমূত্র এইগুলো আজকে গুলশান লেকের মধ্যে যায় পড়তো, সেগুলোকে কীভাবে বন্ধ করা যায়, বন্ধ করে সেটাকে কীভাবে দুর্গন্ধমুক্ত করা যায়, এই পানিটাকে কিভাবে আবার রিসাইকেল করে আবার এটাকে ব্যবহার করা যায়। অর্থাৎ এই পরিকল্পনাগুলো নিয়ে কিন্তু তিনি এগুচ্ছেন, এবং এগুলোকে সমন্বিতভাবেই তিনি চেষ্টা করছেন। তুলনামূলকভাবে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পার্থক্য খুঁজতে চাই, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কোনটার তুলনায় কোনটা পিছিয়ে এবং কোনটার তুলনায় কোনটা এগিয়ে? এটা যদি বলতে হয়, ধর আমি তো একসময় হোল ঢাকা সিটি দুইটা মিলে যখন একটা ছিল, তখন আমি এটা নির্বাচিত ডেপুটি মেয়র ছিলাম, আমি একসময় কাউন্সিলর ছিলাম, মানে আমি চেয়ারম্যান ছিলাম। কাজে এটার সাথে আমি জড়িত। কাজে আমি যেটা মনে করি, যেটা আজকে দক্ষিণ সিটিকে ঠকানো হয়েছে, এবং এই বিভক্তিটা কোনো দরকার ছিল না, একটা সিটি কর্পোরেশনই থাকা উচিত ছিল। কারণ একসময় আপনি এই ওল্ড সিটির পয়সা দিয়ে আপনি নতুন সিটি ডেভেলপ করছেন। আমার আমার ট্যাক্সের পয়সায় সেখানে কাজ হয়েছে। আজকে সেখানকার ওইটার ট্যাক্সের বেনিফিট কিন্তু আমি পাচ্ছি না। আজকে স্বাভাবিকভাবে আজকে যে মনে করেন নতুন নতুন মানে ইন্ডাস্ট্রি বলেন বা ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা আদার্স বলেন, আজকে তো সেদিকেই উত্তরের দিকেই হচ্ছে, আবার দক্ষিণের দিকে তো কম। আবার দক্ষিণে নতুন কিছু আমার প্রায় 18টা ওয়ার্ড আসছে, যে 18টা ওয়ার্ডে কোনো ড্রেনেজ সিস্টেম নাই, কোনো ইলেকট্রিক সিস্টেম এবং নাই, খুবই জরাজীর্ণ কোনো অবস্থায়। রাস্তা নাই। এগুলোকে নতুন করে বানাতে হবে। তো সেটার জন্য যে আমি যেটা বললাম যে সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন রেভিনিউর দিক দিয়ে অনেকটা কম। তারপরে আমি মনে করি যে যদি যতটুকু সুযোগ আছে এটুকুও যদি আমরা টোটাল কালেকটিভলি যদি আমরা আদায় করতে পারি এবং ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় না যে সমস্যা হবে। আমি মনে করি 2 বছর যদি সরকার ভালো করে আমাকে প্যাট্রোনাইজ করে, 3য় বছর থেকে হয়তো সরকারের উপরে প্রভাব অবস্থানটা আমি অনেকটা কমায় আনতে পারবো, নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করতে পারবো। ধন্যবাদ। মাননীয় প্রশাসক মহোদয়, পুরান ঢাকার নাম শুনলেই আসলে সবাই একটু খুবই মানে নাক কুঁচকে ফেলে যে ওইখানে যেতে অনেক বেশি যানজট, এবং পুরা ঢাকা শহরে বিশেষ করে পুরান ঢাকার যে গঠনগুলা, এগুলা নিয়ে কি আপনার পক্ষ থেকে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, পুরনো ঢাকা তো এটা আমাদের ঐতিহ্য, আমাদের অতীতকে ধারণ করে, তাই না? দেখে পুরনো ঢাকা তো আমার, এটা অস্বীকার করার জো নাই আমাদের। এখানে তো আমার অতীত, এটা আমার ঐতিহ্য, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, এখানে ঢাকার সব কিছু এখানে আছে। কাজে এটাকে আমি গর্ব ভরে আমি প্রকাশ করব, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে তাদেরকে আরও সুন্দরভাবে এই রাস্তাঘাটগুলোকে যে অবস্থায় আছে এটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এবং এইখানকার বিদ্যুতের ব্যবস্থাটা আরও ভালো করতে হবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো না সেগুলোকে, অর্থাৎ সুযোগ সুবিধাগুলো যতটুকু দেয়া যায় ম্যাক্সিমাম সেখানে দিতে হবে। এবং একসময় আমি মনে করি যে পর্যটন শহর হবে ঢাকা পুরনো শহর, পর্যটকরা অবশ্যই আসবেন।
পুরনো ঢাকাকে দেখতে। আজকে এই বুড়িগঙ্গাকে যদি আমরা সত্যিকার অর্থে আগের রূপে ফিরিয়ে আনতে পারি, তাহলে বুড়িগঙ্গার তীরে আহসান মঞ্জিলকে দেখতে যাবে অনেকে। অনেকে দেখতে যাবে। আজকে যেমন আমরা ঢাকার উৎসব করছি, আমরা ৪১৬ বছর পৌরসভা যেটা ছিল সেটা ৪১৬ বছর পূর্তি হতে যাচ্ছে ১লা আগস্ট। ১লা আগস্ট আমরা এটা উদযাপন করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী লালকুঠিতে আসবেন, সেটা সেই উদ্বোধন করবেন উনি, ওই অংশগ্রহণ করবেন। আর এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে আদি ঢাকার যে সমস্ত কৃষ্টি, সংস্কৃতি, খেলাধুলা, খাবার সব কিছু তুলে ধরতে, যাতে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা যাতে অন্তত দেখে যে না, এই ঢাকা তো অনেক পুরনো শহর, বহু দেশের চেয়ে অনেক পুরনো রাজধানী এটা। অথচ এই ঢাকার অনেক এই ঢাকা শহরে ৫২ ভাষা আন্দোলন হয়েছে। এই ঢাকা শহরে আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি। এই ঢাকা শহরে সিপাহীদের সেই সময় সেই ব্রিটিশ আমলে বিদ্রোহ হয়েছে, তাই না? এইখানকার সংস্কৃতি, এইখানকার ভাষা, এইখানকার সব কিছু অনেক অনেক সুন্দর, যেটাকে আমরা আজকে তুলে ধরতে চাই সারা পৃথিবীর সামনে এবং যা এবং বলে গর্ব শেষ ভরে করা যাবে তুলে না ধরতে আসলে। চাই। মাননীয় প্রশাসক মহোদয়, একই সাথে সাধারণ মানুষের অনেক বড় একটি অভিযোগ যে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে, বিশেষ করে আপনার ওই অঞ্চলগুলার নাম শুনলে সবাই একটু আতঙ্কে থাকে। মোহাম্মদপুরের সাইডের নামটা বেশি আসে। এটাকে আপনি আসলে কিভাবে, কার দায় হিসাবে দিবেন? না, ধরেন এইটার জন্য যেটা আমি বলবো যে শুধুমাত্র প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে কিন্তু আপনি মানে সোশ্যাল যে প্রবলেমগুলো আছে সলভ করতে পারবেন না। সেটার জন্য আমাদের নাগরিক দায়িত্বটা পড়তে হবে। আগে আগে পুরনো ঢাকায় পঞ্চায়েত সিস্টেম ছিল, মাতবররা ছিল, তারা সেই সমস্ত এলাকার শান্তি শৃঙ্খলার রক্ষা তারা করতো, তাদের সেই ব্যবস্থা। আমি তো আবার সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে চাই, সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে চাই। এবং সামাজিক দায়বদ্ধতা যদি আপনি নিয়ে না আসতে পারেন, মুরব্বীদেরকে যদি আপনি সম্মানের জায়গায় ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আজকে যারা তরুণ, আজকে তাদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? কাজেই আজকে পাশাপাশি যেগুলো করতে হবে, আজকে খেলাধুলার দিকে তাদেরকে নিয়ে যেতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করতে হবে, আজকে দেশপ্রেম তাদের মধ্যে জাগায় তুলতে হবে, আজকে মানবিক সাইডগুলো তাদের মধ্যে জাগায় তুলতে হবে। এর জন্যই তো বললাম যে আজকে এই সমস্ত অনুষ্ঠানগুলো দরকার, খেলাধুলা দরকার। আজকে এগুলোর মধ্যে আজকে যুবক তরুণদেরকে যত বেশি আমরা ইনভলভ করতে পারবো, তত পরিবেশ ভালো হবে, তত কিন্তু আমাদের জন্য সব কিছুই সুন্দর হবে। সংক্ষেপে বলবেন যে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে যেটি বললেন, সেটার সাথে আপনার অঞ্চলের যে সাধারণ মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে বা এটা সমন্বয় করার জন্য আপনার কোনো নির্দেশনা বা কোনো বার্তা থাকে কিনা? এটা আমি সবাইকে বলবো যে এই ঢাকা আমার ঢাকা, আমাদের ঢাকা। এটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাকে পরিবর্তিত হইতে হবে, এবং সেটার মধ্যে দিয়ে আমার দায় যেটুকু আছে সেই দায়িত্বটুকু আমার পালন করতে হবে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা একটা সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো। ভিন্ন মতকে আপনি কিভাবে দেখেন? ভিন্নমত থাকবেই, ভিন্নমতকে অ্যাডজাস্ট করাটা হলো ব্যাপার। ভিন্নমতের মধ্যে দিয়ে সেটা যে কোনোভাবে বৈরিতায় যাতে রূপান্তরিত না হয়। অর্থাৎ ভিন্নমত থাকবে, কিন্তু আপনি আমাকে মানে শাটডাউন করার জন্য আপনি আমাকে সংশোধন করার জন্য আপনি ভিন্নমত তুলে ধরতে পারেন। তারপর যদি আমি নিজেকে সংশোধিত না করি, তারপর চূড়ান্ত পর্যায়ে একটা ইলেকটেড গভর্নমেন্টের একটা ৫ বছরের সময় থাকে। ৫ বছর পরে জনগণ দেখবে যে সে পারে নাই, সে ব্যর্থ, কাজেই তাকে দেয়া যাবে না। আর তখন হয়তো নতুন চুজ করবে। আর আমি যদি ৫ বছরে আমি যদি জনগণের খেদমত করতে পারি, জনগণ যেটা চায় যদি সেটা আমি পূরণ করতে পারি, তাহলে জনগণ অবশ্যই আবার আমাকে বেছে নেবে। লাস্ট, ভিন্ন মত শুনে আপনার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, এরকম কোনো বিষয় আছে? এরকম তো থাকবেই। যদি ভালো কিছু থাকে তাহলে তো সেটাকে গ্রহণ করতে হবে। এরকম, এবং আমি তো সবসময় যুক্তিবাদী মানুষ, এবং আমি যেকোনো যে কারো সাথে কাজ করতে আমি অভ্যস্ত, এবং যেকোনো কিছু শুনে সেটাকে পরিবর্তন করাটাও আমি অভ্যস্ত। আপনার আশপাশে কি এমন কোনো মানুষ আছে যে আপনার সরাসরি ভুল হলে ভুলকে ভুল বলবে? অবশ্যই ভুল, অন্তত সেই সাহস থাকবে যে এটা ভুল হচ্ছে, বা এটাকে আমি ভুলটা ধরিয়ে দিলাম। আপনার আশপাশে এরকম কাউকে রাখেন বা কেউ আছে? আশেপাশে আমি তো সবাই আছে, যারা যে মনে করবে যে হ্যাঁ, সাহস করে বলতে হবে যে কথাটা, যে ঠিক আছে এটা ঠিক হয়নি, বা এইভাবে চললে ভালো হয়, তাই না? সেটা তো অবশ্যই বলা উচিত। যে ধারাবাহিকতা চলছে, আপনার যে উন্নয়ন পরিকল্পনাগুলো চলছে, সামনে যদি
নির্বাচিত প্রশাসক বা মেয়র চলে আসে, এগুলা কি আসলে আপনি এমন কোনো সিস্টেম করে যাচ্ছেন যেটি আসলে চলবে এই কাজের চলমান না, অবস্থায় আমি থাকবে? তো চাই যেটা চলমান হবে। আর আপনি যেটা বললেন যে আশেপাশে কেউ আছে কিনা, আমার ঘরের স্ত্রী, সেই হলো আমার সবচেয়ে বড়, যে যখনই রাত্রে যাব, এই কাজ তোমার ঠিক হয় নাই, বা এটা তুমি ঠিক করছো, বা এটা ঠিক করা দরকার, আমি তার কাছ থেকে অনেক কিছু গ্রহণ করি। এবং যেটা আমি বললাম যে 15 দিন অন্তর অন্তর প্রধানমন্ত্রী যখন আমাদেরকে নিয়ে বসেন এবং তিনি যখন সমালোচনা করেন বা তিনি যখন বলেন যে এই কাজটা ঠিক হয় নাই, এটাও তো আমাদেরকে উৎসাহিত করে এবং এই কাজটা হওয়া উচিত। উনি যখন আমাদেরকে প্রেশারাইজ করে, তখন এগুলো থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি। জবাবদিহিতা মানে আপনার কাছে কি? জবাবদিহিতা মানে হলো ভালো কিছু করা, ভালো কিছুর জন্য নিজে প্রস্তুত হওয়া। অর্থাৎ জবাবদিহিতার মধ্যে দিয়ে থাকবে যে বিজয়ী হওয়া, তাই না? আমি বিজয়ী হব, তাহলে কি জবাবদিহিতায় আমাকে আসতে হবে? আমি তো বললাম যে সিটি কর্পোরেশন জবাবদিহিতার মধ্যে ছিল না, ছিল না বলে একটা অথর্ব সংগঠনে রূপান্তরিত হয়েছিল। আমি সেটাকে জবাবদিহিতায় এনেছি। আমি এখন যেটা করি, এলাকায় এলাকায় আমি আমার 10টা জোন আছে। 10টা জোনে আগে আমি নগর ভবনে গণশুনানি করতাম প্রতি শনিবার। গণশুনানিতে যে কেউ এসে প্রশ্ন করতে পারতো। আমি, আমার ইঞ্জিনিয়ার থাকে সেখানে, আমার ইলেকট্রিসিটির লোক থাকে, আমার বর্জ্যের লোক থাকে, এবং তারা প্রশ্ন করে, প্রশ্ন করলে আমি যেটা তাদের উত্তর কনসার্ন, তাদেরকে বলে আপনি উত্তর দেন, কেন আজকে ওই লাইটটা জ্বলছে না, কেন আজকে ওই রাস্তার এটা হচ্ছে না। এই জবাবদিহিতার মধ্যে দিয়ে তো আমি সাকসেসের দিকে যাব। যদি আমি জবাবদিহিতাটা নেই তাহলে তো আমার কাজটা হবে, আর যদি জবাবদিহিতার মধ্যে না থাকে তাহলে তো কাজই হবে না। তো কাজে জবাবদিহিতাকে থাকতেই হবে। আপনার জবাবদিহিতা কি জনগণের কাছে নাকি সরকারের কাছে? জবাবদিহিতা তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং জনগণের কাছে, উভয়ের কাছে। জনগণ ফাইনালি তো জনগণের কাছে, কারণ জনগণ যদি স্যাটিসফাইড হয় তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী উইল বি হ্যাপি। আর যদি জনগণ স্যাটিসফাইড না হয়, যখন একটা জায়গায় রাস্তার একটা আবর্জনার একটা ছবি পত্রিকায় ছাপে, তখন আমি তো সেই দিন খুবই থাকি যে প্রধানমন্ত্রী কখন সেই ছবিটা আমাকে পাঠাবে, যে এটা কি, কেন হয়েছে। অর্থাৎ এই যে এটা উনি যে পাঠান আমাকে, তার মানে উনি আমাকে জবাব দিতে আনতেছেন। পাশাপাশি আমি ওই কাজটা যখন কমপ্লিট করে ফেলি, তখন জনগণের জবাবটা আমি দিয়ে দিই। ভিন্নমত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে সবাইকে আসলে একমত হওয়া কোথায় প্রয়োজন বলে মনে এটা করেন? আমরা সব কিছুতেই একমত, অন্তত রাষ্ট্রীয় প্রয়োজনে। আজকে মনে করেন যে আজকে নগরটাকে ডেভেলপ করতে হবে, নগরের প্রণালী সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, নগরীর বর্জ্য ব্যবস্থাকে মানে ডেভেলপ করতে হবে, রাস্তাটাকে সুন্দর রাখতে হবে, রাস্তায় আমি আবর্জনা ফেলবো না। এই ব্যাপারে তো সবাই আজকে ঐক্যমত থাকতে হবে। রাষ্ট্রীয় প্রশ্নেও অনেক কিছু আছে যেগুলো আজকে দেখেন, আজকে তো যেটা, যে এই সরকার মাত্র 5 মাস, এখন পর্যন্ত তেমন কিছু হয় নাই, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এখনই সরকার পতনের ধুমকি ধুমকি দেওয়া হচ্ছে। এটা তো সমালোচনা না, তাই না? এটা হলো যে একটা অস্থিরতার সৃষ্টি করা। আপনি তো প্রথম, আজকে এত বছর পরে আজকে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে, আপনি একে সময় দিবেন। যে কাউকে তো সময় দিতে হবে, তাই না? একটা শিশু যখন জন্ম লাভ করে, তাকে তো সে দাঁড়ায় উঠা পর্যন্ত তো তাকে সময় দিতে হয়, তাকে কোলে রাখতে হয়, তার যাতে রৌদ্রটা বেশি না লাগে, ঠান্ডাটা বেশি না লাগে, সেই সময়টা দিতে হয়। কাজে একটা সরকার নতুন আসছে, অনেক কিছু তাকে সংশোধন করতে হচ্ছে, সেই সময়টা তো আপনাকে দিতে হবে। সেই সময়টা দিয়ে তারপরে যখন সামনের দিকে বেরোবে, যদি সরকার ব্যর্থ হয় তখন জনগণ আছে মূল। এইখানে তো যারা ভিন্নমত পোষণকারী একটি প্রশ্ন আপনাকে করতে পারে যে অলরেডি 5 মাস আপনি দিয়েছেন, এই 5 মাসে আপনার কি মনে হয় আপনার সরকার বা আপনারা কি সাকসেস? না, বললাম তো যে সাকসেস ব্যর্থতাটা 5 মাস ইজ নট সাফিসিয়েন্ট টাইম। এই 5 মাস বললাম তো যে আমি একটা সংগঠনকে, নির্জীব একটা সংগঠনকে সজীব করাটাই, চালিত করাই একটা পর্যায়ে চলে আসছে। এটা আপনি সাকসেস গুনবেন আস্তে আস্তে, যে তাই না, যে আজকে নগরীর সুযোগ সুবিধা আমি চেষ্টা করছি বিল্ড আপ করার জন্য, নগরীর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। আমার মনে কর যে হসপিটাল আমার আছে, কিন্তু হসপিটাল চলছে না, কারণ এটাকে আমি নতুনভাবে পরিকল্পনা করে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। যখন এটা আপনি দেখবেন যে আমি করে ফেলতে পারছি, তখনই তো আপনি আমার সাকসেসটা দেখবেন। তো সেই সাকসেসের তো একটা সময় লাগবেই। তবে আমি যেটা বললাম যে আমি তো আশাবাদী মানুষ, আমি চেষ্টা করছি এবং ইনশাল্লাহ
অবশ্যই আমরা সাকসেস হব। ধন্যবাদ মাননীয় প্রশাসক মহোদয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, একেবারেই শেষে আপনি যেহেতু ঢাকার প্রশাসক, আপনার নিজস্ব ভাষা যদি কিছু থাকে, সেই ভাষায় আপনার অঞ্চলের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আমাদের মাধ্যমে বলে দিতে পারেন। না, আমি যেটা ঢাকার মানুষকে বলবো যে ঢাকা তো আজকে একটা কসমোপলিটন সিটি। আজকে সারা দেশের মানুষ আজকে ঢাকা শহরে বসবাস করে, কিন্তু ঢাকাকে নিজের বাড়ি মনে করে কয়জন? যদি আপনি আপনি যে ঘরে বসবাস করবেন সেই ঘরটা যদি আপনি আপনার ঘর না মনে করেন, তাহলে কিন্তু সেই ঘরটাকে আপনি সুন্দরভাবে সাজাবেন না, গুছাবেন না, তাই না? আপনি যদি হোটেলে থাকেন, তাহলে হোটেলের ওই কর্মচারীদের দায়িত্ব থাকে যে আপনি বের হয়ে যাওয়ার পরে রুমটাকে গুছানো। আর আপনি যদি আপনার আপনার বাসায় অবস্থান করেন, আপনি কিন্তু আপনার ঘরটাকে আপনি গুছাবেন, আপনার শোবার বিছনাটা কিন্তু আপনি সুন্দর করবেন, আপনার আলনাটা কিন্তু আপনি গুছিয়ে রাখবেন বা আপনার স্ত্রী গুছিয়ে রাখবে, অর্থাৎ নিজের মনে করা। কাজেই ঢাকা কসমোপলিটন সিটি, আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলার মানুষ আজকে ঢাকা অবস্থান করে। আমি বলবো হৃদয়ে ঢাকাটাকে স্থাপন করতে হবে, হৃদয়ে ঢাকাটাকে নিতে হবে। আমি যদি হৃদয়ে ঢাকাকে স্থান দেই, তাহলে আমার হৃদয়ে ঢাকা যখন হবে, তখন কি হৃদয় দিয়ে আমি ঢাকাটাকে সুন্দর করার চেষ্টা করব। আসুন, আমরা এই ঢাকা শহর আমাদের, এই ঢাকা শহর আমি যদি বদলাতে চাই, তাহলে আমাকে বদলাতে হবে। অলরেডি আপনারা হৃদয়ে ঢাকা শহর শুরু করেছেন। ধন্যবাদ ইনশাআল্লাহ। মাননীয় প্রশাসক আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজকে যারা এই আলোচনা শুনলেন, অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় যে কথাগুলো বললেন, আপনাদের যদি কোনো এখানে ভিন্ন মত থাকে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সেই সাথে মাননীয় প্রশাসক মহোদয় যেটি বলেছেন যে সবার সহযোগিতা কামনা করছেন, এবং মাত্র 5 মাসের আসলে সরকার গঠন। সামনে যদি কোনো কিছু করার থাকে, আপনাদের কোনো ধরনের মত থাকলে সেটি আপনারা জানিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।